ইউনুসের যে অর্থ সাম্রাজ্য গ্রামীণ ব্যাংকের অর্থ নিয়ে, এটা আপনি কিভাবে আমাদেরকে একটু আলোকিত করবেন বিষয়টা নিয়ে? এটা আপনার ওনার যে ঘনিষ্ঠ আপনার কলিগ, সিনিয়র কলিগ, ওনার সাথে দীর্ঘদিন কাজ করছেন। তারপরে আমরা কিন্তু এই গত 2023 সালে আমাদের একটা সংগঠন আছে ব্রিগেড 71, আমরা সেখান থেকে একটা প্রবন্ধ সংকলন বের করার চেষ্টা করছিলাম। তো পরে তো চলে আসলো, 2024 চলে আসতো, আর পারলাম না। উনি একটা আর্টিকেল আমাদেরকে দিয়েছিলেন আর কি। উনি মানে ইউনুসের খুব ঘনিষ্ঠ লোক আর কি। উনি ইউনুসের যেই মানে আপনার কেলেঙ্কারি গুলা সচক্ষে দেখছেন আর কি, কিন্তু কিছু বলতে পারেন নাই আর কি। উনি একটা আর্টিকেল লিখছেন, আমাকে হস্তান্তর করার আগেই চলে আসলো। ওই সময় আমি ছিলাম হসপিটালে, চলে আসলো আমরা 24 আগস্ট। তো ওনার সাথে আর কি। তো উনি এই যে ইউনুস সাহেব যে আপনার গ্রামীণ ফোন করলো, টাকাটা পেলো কোথায়? ওনার যে অর্থ সাম্রাজ্যের সমস্ত টাকা কিন্তু গ্রামীণ ব্যাংকের। এবং ওনার যে আপনার এগুলা সিস্টেম অফ ফান্ড ট্রান্সফারিং, এটা আপনি মাকড়সা জালের মতো কঠিন অবস্থা। এটা নাইমুল ইসলাম খান একটু লিখছিলেন, কিন্তু প্রকৃত চিত্রটা দিতে পারেন নাই, কারণ ওই সময় কেউ সাহস করে নাই আপনার মানে আসল খবরটা বলার জন্য। এখানে কিছুটা আমার কাছে আছে আর কি। যেমন কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? জি, আপনাকে তো আমি শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমরা কি এখন লাইভে আসছি? আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি জানেন গ্রামীণ ব্যাংকটা, গ্রামীণ ব্যাংকের কনসেপ্টটা আসছে কিন্তু চিটং ইউনিভার্সিটির একটা প্রজেক্ট থেকে। চিটং ইউনিভার্সিটির অর্থনৈতিক বিভাগ একটা প্রজেক্ট নিয়েছিল যে ওদের মানে ইউনিভার্সিটির সংলগ্ন একটা গ্রাম ছিল, নাম হলো জোবরা গ্রাম। ওই জোবরা গ্রামটা কিন্তু হত দরিদ্র ছিল। ওইটার উপরে তারা একটা স্টাডি করে এদেরকে কিভাবে, এদের দারিদ্রতা কিভাবে কমানো যায়, কিভাবে এদেরকে লোন দেওয়া যায়। ওই কনসেপ্টটা কিন্তু ইউনুস সাহেব একজন সদস্য ছিলেন, এবং এটা ওদের স্টুডেন্টরাই এটা জোবরা গ্রামের বিভিন্ন তথ্য সামগ্রী সেখানে জোগাড় করছেন। জোগাড় করার পরে উনি ওই কনসেপ্টের পরে এটাকে একটু মানে রিমডেলিং করে এটাকে একটু গ্রামীণ ব্যাংক না হইয়া গ্রামীণ ট্রাস্ট নামে এই ধরনের কিছু একটা সৃষ্টি করছিলেন। সৃষ্টি করার পরে 1981 সালে যাইয়া এটা ব্যাংকের রূপ নেয়। তো প্রথম দিকে এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসেন, তখন আবুল আল মহিদ সাহেব কিন্তু এরশাদ সাহেবের ওই সময় অর্থমন্ত্রী ছিলেন। তো ইউনুস সাহেবের কিন্তু মহিদ সাহেবের সাথে আমেরিকাতে আগে একটু যোগাযোগ ছিল, এবং ওনার যে ইয়াগুলা প্ল্যান প্রোগ্রাম গুলা মহিদ সাহেবকে বলার পরে এরশাদ সাহেবকে কনভিন্স করে 100 কোটি টাকা সেদিন থেকে নেওয়া হয়েছিল। ইতিমধ্যে উনি আপনার বিদেশি কতগুলা ডোনার সংস্থা, যেমন নোরাড, সিডা, ফোর্ড ফাউন্ডেশন, কেএফডব্লিউ হইল আপনার জার্মানির একটা খুব বড় ডেভেলপমেন্ট ব্যাংক। ওরাও এখানে ওই সিএসআর ফান্ড থেকে তারাও এখানে দরিদ্রদের জন্য মানে আপনার গ্রামীণ ব্যাংকের ডেভেলপমেন্টের জন্য তারা কিছু ফান্ড দিত। তো ওখানে ওই ফান্ড দেওয়ার সময় এইটা ফান্ডটা আসতো সরকারের মাধ্যমে। ওখানে 2% সরকার সার্ভিস হিসাবে রেখে দিতেন। তো ইউনুস সাহেব একবার এরশাদ সাহেব দেখা করলেন, দেখা করে বুঝাইলেন এই 2% যদি মানে সরকার সার্ভিস না নেয়, এই 2% আপনার উনি আরো বেশি দরিদ্র লোকদেরকে এটা হেল্প করতে পারবেন। তখন এরশাদ সাহেব এটা রাজি হলেন, এটা করে দিলেন। তারপরে ডোনারদেরকে জানানো হলো। তখন ডোনাররা মানে বললো যে ইট ইজ ওয়েল এন্ড গুড, কিন্তু তুমি এই 2%টা তাহলে ইউ কিপ ইট ফর ওয়েলফেয়ার অফ দি মানে ইউর মেম্বার্স, তোমাদের যারা সদস্য আছে ওদের ওয়েলফেয়ার জন্য রেখে দাও। মানে তোমাদের গ্রামীণ ব্যাংকে যারা স্টাফ আছে তাদের ওই স্বাস্থ্য এসব বিষয়ে তুমি এই টাকাটা খরচ করবা। উনি রেখে দিছেন, এবং ওইটার আপনার কিছু আপনার বিভিন্ন মানে ক্লিনিকও করছে বিভিন্ন জায়গাতে। তারপর দেখা গেল যে এক সময় এটাতে প্রায়
396 কোটি বা 400 কোটি টাকার মতো জমা হয়ে গেছে। তখন উনি 94 সালে উনি একটা মানে আপনার ইয়ে করলেন, গ্রামীণ কল্যাণ নামে একটা মানে সংস্থা করলেন, এবং সেটা কিন্তু আপনার গ্রামীণ ব্যাংকেরই বোর্ডের রেজলিউশনের মাধ্যমে, যে ওই সংস্থাটা হবে গ্রামীণ কল্যাণ, মানে গ্রামীণ ব্যাংকের ইয়া হিসাবে থাকবে, সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসাবে থাকবে, ওইটা চেয়ারম্যান হবে গ্রামীণ ব্যাংকের বোর্ডে যাকে নমিনেট করবে সেই হবে চেয়ারম্যান। যেহেতু উনি ওই সময় এমডি ছিলেন, উনি নর্মালি সেটার চেয়ারম্যান ছিলেন। যাই হোক, ওই যে 396 কোটি টাকা, উনি এই টাকাটা তখন গ্রামীণ কল্যাণের নামে উনি ট্রান্সফার করেন। আবার সেটা গ্রামীণ কল্যাণের অ্যাকাউন্টে আপনার ইয়েতে গ্রামীণ ব্যাংকেই রাখেন। কিসের উপরে? 5% ইন্টারেস্ট হিসাবে রাখেন। এটা রাখার পরে যখন ট্রান্সফারটা করছে ওয়েলফেয়ার ফান্ড থেকে, এটা উনি উইদাউট দি কনসার্ন অফ ডোনার এটা করতে পারেন না। ডোনারদের কাছে যে কোনো ভাবে এটা চলে গেছে নোরাডের কাছে, এবং নরওয়ের বিভিন্ন পত্রপত্রিকায় ওইটা প্রকাশ পাচ্ছে। প্রকাশ পাওয়ার পরে উনি এই টাকাটা আবার ওয়েলফেয়ার ফান্ডে ট্রান্সফার করছে। কিন্তু ওই যে 5% ইন্টারেস্ট ছিল, ওখানে কিন্তু 80 কোটি টাকা জমা হয়েছে। ওই টাকাটা কিন্তু উনি আর ট্রান্সফার করে নেয়। উনি কিন্তু ওই 396 কোটি টাকাই ট্রান্সফার করছে, যেটা মানে অরিজিনাল, যেটা উনি ইয়ে থেকে নিছিলেন, ওয়েলফেয়ার ফান্ড থেকে নিছিলেন। তারপরে উনি আবার এই 80 কোটি টাকা আরেকটা সংস্থা করলেন, গ্রামীণ টেলিকম। গ্রামীণ টেলিকমে উনি ট্রান্সফার করলেন। ট্রান্সফার করার পরে যখন গ্রামীণ ফোনের লাইসেন্সটা পেলেন, শেখ হাসিনার কাছ থেকে গিয়ে উনি আদায় করলেন, গরিবের কথা বলে, গরিবের আপনার ওয়েলফেয়ারের কথা বলে, তখন ওই যে ওনার যে শেয়ার 34.2%, তখন উনি ওই টাকাটা আপনার গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে ওই শেয়ারটা কিনলেন এই টেলিনর থেকে। এই যে তাহলে এই পুঁজিটা কিন্তু ওনার যে গ্রামীণ ব্যাংকের মূল পুঁজিটা, ওই পুঁজিটা কিন্তু গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ যে ওয়েলফেয়ার ফান্ডের টাকা, এটা থেকে ওই মানে কই তেল কই ভাজা বলে না, ওখান থেকে উনি মানে ওনার এই টাকা সৃষ্টি করলো। তারপরে তো আপনারা দেখছেন যে এখন প্রশ্ন হলো যে ওইখানে তো গ্রামীণ ব্যাংকের রেজলিউশনটা ছিল আপনার যে গ্রামীণ টেলিকম হোক, গ্রামীণ কল্যাণ হোক, গ্রামীণ ব্যাংকের যে বোর্ডে যে ডিসিশন নিবে, সেই ডিসিশন অনুযায়ী চেয়ারম্যান হবেন। উনি যখন কি আপনার ইয়ে থেকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়লেন, তারপরে কিভাবে হলো? আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংকের যে যারা ডাইরেক্টর ছিল, মানে 9 জন ডাইরেক্টর ছিল, এগুলা তারা উনি বলতেন যে এরা হলো মানে এদেরকে বিভিন্ন জায়গাতে উনি শো করতেন, মানে আপনার খুব দরিদ্র মানুষ, এরাই এদেরকে উনি মানে ডাইরেক্টর বানাইছেন, এদের ডিসিশনে ব্যাংক চলে। কিন্তু ওদেরকে বোর্ড মিটিং এ ডাকতেন, ডাকিয়া 5,000 টাকা ওদেরকে ভাতা দিতেন, আপনার ওই মানে সবার মানে উপস্থিত থাকার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করতেন, আর যাওয়ার সময় রেজলিউশনে একটা সই করে নিয়ে যাইতেন। হ্যাঁ, ওই সইটার মধ্যে এখন ওই সইটা ওই যে আপনার ওখানে তো যখন জয়েন্ট স্টক কোম্পানিতে উনি যখন কি রেজিস্ট্রেশন করে, তখন তো কথা ছিল যে গ্রামীণ কল্যাণ হোক, গ্রামীণ টেলিকম হোক, ওটা চেয়ারম্যান বা ওটা যে লাভালাভ আছে এটা গ্রামীণ ব্যাংকে আসবে। পরে সেই একটা রেজলিউশন সেখানে জয়েন্ট স্টক কোম্পানিতে পাঠিয়ে বলা হইলো যে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান বা মানে গ্রামীণ টেলিকমের লাভালাভের মালিক কিন্তু গ্রামীণ টেলিকমই হবে। তো সেই অনুযায়ী সেটা এখন থেকে চলতেছে। ওই যে মানে গ্রামীণ ফোনের গ্রামীণ ব্যাংকের টাকা কিন্তু গ্রামীণ ফোন হইলো, কিন্তু গ্রামীণ ব্যাংক কিন্তু ওই লাভালাভের কোনো টাকা পায় না। কারণ উনি এই গ্রামীণ টেলিফোন করার পরে আপনারা দেখেন উনি হিলারি ক্লিন্টনের মানে আপনার ইয়েতে ওখানে মানে ওদের যে কি বলে না ফাউন্ডেশনে টাকা দিচ্ছেন। তারপরে উনি আপনার পূর্বাচলে 150 বিঘা জমি কিনছেন, উত্তরার পাশে এখানে 350 বিঘা জমি কিনছেন। তারপরে আপনার মিরপুরে চিড়িয়াখানা রোডে উনি একটা বিশাল মানে গ্রামীণ ট্রাস্ট সেন্টার, সেখানে 14 তলা একটা বিল্ডিং করছেন। এইভাবে ওনার সম্পদের একটা পাহাড় করছেন। কার টাকা দিয়া? গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে। আর বাকি টাকা দিয়া উনি সারা বিশ্বব্যাপী লবিস্ট নিয়োগ করে এই সরকারকে পতন করার জন্য
উনি আপনারা জানেন ওয়াশিংটন পোস্ট বড় বড় মানে যে মানে বিশ্বের যে নামকরা পত্রিকাগুলো আছে সেখানে বিবৃতির নামে উনি ইয়া পাঠাতেন, আপনার কি বলে না, অ্যাড দিতেন। বিজ্ঞাপন। বড় বড় এক পৃষ্ঠা ব্যাপী 80-90 লাখ নাকি এক একটা অ্যাডে খরচ হইতো, বুঝছেন নাকি? তো এইভাবে উনি কিন্তু ওনার টার্গেটটা ছিল, উনি যখন 2006 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত হন, ওনার ভাই জাহাঙ্গীর সাহেব বলছিলেন যে কোন একটা মানে বিশেষ মুহূর্তে হয়তো মুখ থেকে বেরিয়ে গেছিল যে আমরা 20 বছর থেকে এটার পিছনে লেগে আছি, এই এই মানে এটা অর্জন করার জন্য 20 বছর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং 2006 সালে আপনারা জানেন উনি একটা দল করার চেষ্টা করতেন, জনশক্তি নাকি একটা দল করার চেষ্টা করছেন। আমাদের বিশিষ্ট সাংবাদিক মানে সম্পাদক মাহফুজ আনাম সাহেব এটার সদস্য সচিব ছিলেন। তারপরে যখন দেখছে কোনো সাড়া নেই তখন উনি সেটা থেকে পিছিয়ে গেলেন। অবশেষে 2024 সালে উনি সাকসেসফুল হচ্ছেন এবং উনি নিজেই স্বীকার করছেন এটা কোনো হঠাৎ ঘটনা নয়, এটা ছিল দীর্ঘদিনের পূর্ব পরিকল্পিত এবং মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে উনি ক্ষমতায় আসছেন। ক্ষমতা আসার পরে এখন বাংলাদেশের কি অবস্থা আছে আপনারা জানেন। ওনার আরো কাহিনী আছে। আপনারা তো ট্যাক্স পাখির একটা কথা জানেন যে উনি ক্ষমতায় আসার পরে 666 কোটি টাকা উনি আপনার মানে সুপ্রিম কোর্টের এখান থেকে মানে আপনার মওকুফ করে নিয়েছেন। কিন্তু ওনার আর একটা কাহিনী আছে, সেটাও পত্রপত্রিকায়, এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ পর্যন্ত আপনার গেছিল। সেটা হচ্ছে ওনার পার্সোনাল অ্যাকাউন্টে 76 কোটি কত টাকা ছিল এবং সেটা ট্যাক্স আসছিল 15 কোটি 15.5 কোটি টাকার মতো। তো উনি কি করলেন, এই 3 কোটি মানে 3.5 কোটি টাকা দিয়ে 12 কোটি টাকা মানে উনি রিটার্ন সাবমিট করলেন। যে কি করছেন, উনি 56 কোটি টাকা বিভিন্ন চ্যারিটিতে আপনার করছেন, ব্যয় করছেন। তো নর্মালি তো চ্যারিটি যদি কেউ ব্যয় করে ওইটা ট্যাক্স একটা মওকুফ পাওয়া যায়। পরে এনবিআর থেকে ইনভেস্টিগেশন হলো, সেখানে হিয়ারিং হলো, দেখা গেল উনি কোন কোন চ্যারিটিতে উনি এটা দান করছেন। দেখা গেল 3টা অ্যাকাউন্টে ওনার টাকাটা ট্রান্সফার হয়েছে, ওনার নিজের এবং পারিবারিক ট্রাস্ট, 3টা ট্রাস্ট। এবং সেই ট্রাস্টগুলার মানে অবজেক্টিভ গুলা মানে দেখা গেল যে ওই শুধু তার এবং তার পরিবারের কল্যাণে সেই টাকাটা ব্যয় হবে। কোনো সাধারণ মানুষের, কোনো গরিব মানুষের বা কোনো সমাজের পিছিয়ে পড়া মানুষের তখন মানে আপনার আর কি আপনার এনবিআর থেকে তার ওই আবেদনটা রিজেক্ট করা হইলো, তাকে ওই বাকি 12 কোটি টাকা দেওয়ার জন্য করে। তারপর উনি হাইকোর্টে গেলেন, সুপ্রিম কোর্টে গেলেন, আপিল বিভাগে গেলেন। আফটার অল এট দি এন্ড হি হ্যাড টু পে দি মানি। উনি সেই টাকাটা মানে আপনার মানে বাকি 12 কোটি টাকা উনি দিতে বাধ্য হলেন, এখন দিয়েও আসছেন। তারপরে তো আপনারা জানেন ওনার এই যে আমাদের কোম্পানি আইন অনুযায়ী কোনো একটা কোম্পানি যে লভ্যাংশ হয়, এই লভ্যাংশের 5 ভাগ, শতকরা 5 ভাগ আপনার এমপ্লয়ীদেরকে দেওয়ার একটা প্রভিশন ছিল, আছে, এটা আমাদের প্রভিশন আছে। সে অনুযায়ী ওনার যে মানে কর্মচারীরা ছিল তারা সে অনুযায়ী 437 কোটি টাকা এটা পাওনা ছিল। উনি কি করলেন, এদের এই টাকাটা দাবি করার আগেই এদের সবাইকে উনি 110 জন কর্মচারী এদেরকে উনি বরখাস্ত করে দিলেন। বরখাস্ত করে দেওয়ার পরে ওরা মামলা করলো, এই প্রত্যেকটা লোক ইন্ডিভিজুয়ালি মামলা করলো ওনার বিরুদ্ধে আপনার শ্রম আদালত আইনে আদালতে, এবং সেখান থেকে ওরা রায় পেল এবং উনি ওই টাকাটা কিন্তু উনি ওদেরকে ইন্ডিভিজুয়ালি পেমেন্ট করে দিতে বাধ্য হয়েছেন, 437 কোটি টাকা। এভাবে সর্বক্ষেত্রে ওনার যে মেটিকুলাস ডিজাইন গুলা চলে আসতেছে আর কি। তো উনি সবকিছু ব্যাপারে আপনার কাছে যে বর্ণনাগুলো শুনলাম, যেগুলা মানে দেশের কিছু প্রপার্টি আমরা দেখতেছি, বাইরে উনি কি করছে এটা তো আমরা জানি না। এটা আমরা জানি না। এটা তো আমরা শুনি, অনেকে বলতেছে যে ফ্রান্সে নাকি ওনার $2.5 বিলিয়ন ওনার ব্যবসা আছে। আচ্ছা আপনি দেখেন উনি যখন কি দেখবেন যে আমরা অনেকে ওনাকে সুদি ইউনুস বলে, কেউ বলে কাবলিওয়ালা। তো ওনার কিন্তু পারিবারিক ঐতিহ্যটা আপনি দেখেন, ওনার দাদার নাম ছিল নজমিয়া সদাগর। তো নজমিয়া সদাগর কিন্তু এই ব্যবসায়ী করতেন, ওই মানে সোনার অলংকার বা সোনা আপনার রেখা জামানত রেখে লোন দিতেন। তারপর ওনার বাবার নাম দুলামিয়া সদাগর, উনিও একই ব্যবসা করতেন। এবং আমাদের
আপনার বীর মুক্তিযোদ্ধা শিরু বাঙ্গালী একদিন আমি এই টেলিভিশনে একটা সাক্ষাৎকারে বলছিলেন ওনার মা একবার ওনার একটা হাত জমা দিয়েছিলেন দুলা মিয়া সওদাগরের কাছে, 30 টাকা লোন নিয়েছিলেন। সেটা ওই সময় 30 টাকাও অনেক টাকা ছিল এক সময়, ধরেন না 50-এর দশকে। এবং পরে উনি বহু বছর পরে সেটা ছড়াইছে 200 টাকা দিয়া, 200 টাকা সুদ সহ 200 টাকা। কারণ আমরা যখন ছোট ছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না, ওই আফগানিস্তানের কিছু লোকজন আসতো, এদেরকে কাবুলিওয়ালা বলতো আর কি। হ্যাঁ, এরা গ্রামে গ্রামে ঘুরে কি করতো, টাকা লোন দিত, তারপরে আবার সুদ নিত। তারপরে তারা কিন্তু বারবার একটা কথা বলতো, মানে আস্তে নেহি মাংতা হয়, আমি সুদ মাংতা হয়। তো এখন যেহেতু উনি একটা ব্যাংকের সঙ্গে ছিলেন, তো ব্যাংকে তো সুদ হবেই, সেটা কোনো বড় কথা না। যেমন কিন্তু ওই কাবুলিওয়ালাদের একটা গল্প আছে, ওরা গ্রামে থাকতো তো, কোনো একটা লোক যদি মারা যেত, তার না দিয়ে, টাকা না দিয়ে, তখন তার কবরে গিয়ে বেত দিয়ে পিটাইতো তারা। হ্যাঁ হ্যাঁ, ব্যাদ দিয়ে পিটাইতো, কবরে গিয়ে বেত দিয়ে পিটাইতো তারা এটা। ব্যাদ দিয়ে পিটাইতো। তো আমাদের তো রবীন্দ্রনাথ ধরেন ঠাকুর, এই কাবুলিওয়ালারা ছিল আপনার ইরানিরা, ইরানি মেয়েরা বাংলাদেশের গ্রামে গ্রামে এসে তারা চশমা বিক্রি করতো, চশমা, গগলস, এগুলো হ্যাঁ জি জি জি, ইরানিরা, তারপরে ওই যে একরকম ইরানিরা ছিল, ব্যবহার করতো। হালুয়া বিক্রি করতো, সিলাজিৎ সিলাজিৎ বিক্রি করতো, সুরি কাশি বিক্রি করতো, এগুলো আর কি। আর আমাদের ইউনুস তো এই বিষয়টাকে একটা মডার্ন আধুনিক প্যাটার্নে নিয়ে আধুনিক আসছে, প্যাটার্ন নিয়ে গেছে, আধুনিক আধুনিক প্যাটার্নে প্যাটার্নে নিয়ে নিয়ে গেছে। আসছেন। এবং আজকে যে দেশের যে অবস্থা মনে করেন, আজকে যে ইউনুস ক্ষমতা দখল করছেন, তার সমস্ত কিছু মওকুফ করছেন, প্লাস উনি যে প্ল্যান করতেছেন গণভোটে উনি হবেন, রাষ্ট্রপতি হবেন, তার এই বিষয়গুলো নিশ্চিত নিরাপত্তা তৈরি করার জন্য তার যে সাম্রাজ্য, সে হ্যাঁ হ্যাঁ, এটা সাম্রাজ্য চলে গেলে একেবারে সঠিক কথা, একবারে সঠিক কথা, একেবারে। কারণ হচ্ছে উনি আপনি আপনি দেখেন, উনি যেদিন থেকে এখানে রাষ্ট্র ক্ষমতায় আসছেন, উনি সেই দিন থেকেই আমাদের সারা দেশের মধ্যে একটা ভীতি সঞ্চার করছেন, যে কেউ মুখ খুললে, ওনার বিরুদ্ধে মুখ খুললেই তার মুখটা বন্ধ করে দিতে হবে। উনি শেখ হাসিনাকে বা আগের সরকারকে বলতেছে ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট মানে ফ্যাসিস্ট করতে বলতে 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 ওই যে গৈবস্যের কথা আর কি, বারবার শতবার বললে এটা সত্যে পরিণত হয়। তো ফ্যাসিজম তো কে দেখাচ্ছে, যে উনি আজকে আমাদের মুখ বন্ধ, আপনার মানে একটা গোষ্ঠীকে, আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে উনি একেবারে স্তব্ধ করে দিতে চায়। এবং কয়টা মানুষ দেখেন না, উনি কলিমুল্লাহ এবং কথা, সাহেব, কলিমুল্লাহ সাহেব, আবু আলম শহীদ খান, আনিস আলমগীর, পান্না, মানে ওনার বিরুদ্ধে কথা বললেই কিন্তু উনি আটক করতেছেন, এবং কোনো ইয়া ছাড়া, সন্ত্রাস দমন আইনে তাদেরকে দিচ্ছেন উনি। আচ্ছা আপনি আপনি চিন্তা করেন যে ফারজানা রূপাকে যে অ্যারেস্ট করা হইলো না, ফারজানা রূপা তো আলমগীর, আনিস আলমগীর বা আপনাদের লেভেলের ইয়া না, সে তো সেকেন্ড লেভেলের, জুনিয়র বলা যায়। জুনিয়র আপনাদের লেভেল, জুনিয়র আপনাদের অনুযায়ী তাকে জুনিয়র বলা যায়। তাকে কেন অ্যারেস্ট করা হইলো? একটা মাত্র কারণ আছে। উনি একবার কিছু ডোনার নিয়ে গেলেন আপনার জোবরা গ্রামে, জোবরা গ্রামে নিয়ে গিয়া একটা 3 তলা বিল্ডিং দেখালেন, দেখাইয়া বললেন যে ওনার যে প্রথম লোনে, যে প্রথম ঋণ গ্রহীতা সুপিয়া খাতুন, সুপিয়া খাতুন লোন নিয়া ব্যবসা করিয়া এই 3 তলা বিল্ডিং তৈরি করে, বুঝলেন নাকি? তখন ওখানকার সাংবাদিক, ব্লিজ না কারো কোনো সাংবাদিক এরা ছিল, এরা কিন্তু তখন এই সামনাসামনি তার কিছু বলতে পারে না, এরা পরদিন গিয়া সেটাকে এটার উপরে একটা রিপোর্ট করছে। আর ফারজানা রূপা পরে সেখানে সরজমিনে গিয়ে একটা স্টোরি করছে, সেটা 71 টিভিতে প্রচার হয়েছে। সেখানে ওই যে 3 তলা বিল্ডিংটা, 3 তলা বিল্ডিং এ ওখানে যাই জানতে পারেন যে একজন জাবেল মিয়া, উনি দুবাই থাকেন। ওই জাবেল মিয়ার সাথে ফারজানের উপর যে কথা বলছেন, সেটা সেই অডিওটাও উনি ওনার ইয়াতে প্রচার করছে। তো ওই যে ওনার যে আপনার মানে ইয়ার তার প্রতি যে আক্রোশ, সেই আক্রোশটা তার হাজবেন্ডকেও সে আজকে জেলে নিয়ে রাখতেছে। তাদের একটা মাত্র বাচ্চা, ওই সময় এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, হ্যাঁ দিছে হয়তো, ও আজকে আজকে জেলে, এবং তাকে 30 জন কয়েদির এই সাথে। বিষয়টা রাজীব ভাই, এটা একটি কোনো আলোচনাতে আসে নাই কিন্তু। ফারজানার উপর আক্রোশের মূল কারণটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের এই জালিয়াতি নিয়ে রিপোর্ট করাটা মূল এইটা আক্রোশের কথা এখানে। একবারে একেবারে একেবারে দেখুন, এখন যে উনি উনি যে আমাদের মানে উনি তো শপথ নিয়েছিলেন সংবিধানের অধীনে। তো আমাদের সাংবিধানিক ভাবে রাষ্ট্রপ্রধানকে, আমাদের প্রধান মানে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ওনার কাছে যাই হোক না কেন, উনি তো একটা
প্রাতিষ্ঠানিক আমাদের রাষ্ট্রের প্রধান, নর্মালি উনি তো 13-14 বার বিদেশ গেলেন, বিদেশ ভ্রমণ করলেন, উনি কি একবার দেম গিয়েও কেয়ার রাষ্ট্রপতিকে পাত্তাই দেন না, উনি কি দেম মানে কেয়ার। উনি সেটার পিছনে একটা কারণ আছে দাদা। সেটার পিছনে কারণ হইলো ওই যে পদ্মা সেতুর যে আপনার ঋণ কেলেঙ্কারিটা, মানে বলছে না মানে পদ্মা সেতুর ঋণটা বাতিল করলো বিশ্ব ব্যাংক, এবং সেখানে বললো যে এখানে দুর্নীতি হচ্ছিল। তখন পদ্মা মানে আপনার বিশ্ব ব্যাংকের যে ইন্সপেকশন কমিটিটা 3 জন মানে প্রতিনিধি তারা দুর্নীতি দমন কমিশনে গেল, তখন শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু ওখানকার কমিশনের একজন সদস্য। তখন উনি যাই বারবার বলতেছিল যে তোমরা যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনকে তোমরা বরখাস্ত করো, তাকে অ্যারেস্ট করো। ওই মানে আপনার যোগাযোগ সচিব ছিল মোশাররফ হোসেন সাহেব, তাকে অ্যারেস্ট করো। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ছিল মশিউর রহমান, তাকে অ্যারেস্ট করো। তখন তুমি তো বলতেছো, তুমি আগে আমাদেরকে একটু দেখাও, শো আস সাম এভিডেন্স। উনি পরে এভিডেন্স কি দেখাইলো, কিছু আপনার এই ইমেইলের কপি দেখাইলো। এখন ওখানে কিন্তু সেন্টারের নাম নাই। তখন এই আপনার সুপ্পু সাহেব এটা নিয়ে একটা আর্টিকেল লিখছিলেন, সেই আর্টিকেলটা আমার কাছে আছে। ওখানে লিখলেন যে মানে ওই যে সেন্ডারবিহীন যে ইয়েটা হলো, যে ওটার ভাষা বা ওইটার যে অ্যাটিটিউড বোঝা যাচ্ছে যে এটা ফ্রম হিলারি ক্লিন্টন অফিস থেকে। এটা পরে তো মানে উইকলিস ওরা তো প্রকাশই করছে হিলারি ক্লিন্টনের এই ইয়েগুলা, ডকুমেন্ট গুলা, যে এটা হিলারি ক্লিন্টনই পাঠিয়েছিল পদ্মা সেতুকে আপনার করার জন্য, আপনার ঋণ বাতিল করার জন্য। যাই হোক, তারপরে শেষ কথা ছিল ওনাদের, এটা সুপ্পু সাহেব লিখছেন তার আর্টিকেলে, যে তোমরা হোয়াই ডোন্ট ইউ কম্প্রোমাইজ উইথ ডক্টর ইউনূস, তাহলে তো সব শেষ হয়ে যায়। মানে তখন ওনার ওই যে গ্রামীণ ব্যাংকের আপনার আর কি এমডি পদ, গ্রামীণ ব্যাংকের এমডি পদের জন্য উনি হিলারি ক্লিন্টন গিয়েও শেখ হাসিনাকে ফোন করাইছেন। এখন আমাদের কথা হইলো, যারা দর্শক শ্রোতা আছেন, ডক্টর ইউনূস নোবেল লরেট, ডক্টর ইউনূস চিটং ভার্সিটির শিক্ষকতা করছেন, আমেরিকা থেকে পিএইচডি করছেন, ওখানেও শিক্ষকতা করছেন, প্রফেসর ছিলেন। উনি কি জানেন না, মানে এই যে গ্রামীণ ব্যাংকটা তো সদস্যদের টাকায় এবং সরকারের টাকায়, এটা সরকারের নিবন্ধিত একটা ব্যাংক। এই ব্যাংকটা বাংলাদেশের নিয়মে চলে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী এই ধরনের একটা ব্যাংকের এমডির বয়স 60 বছর। উনি এটা থাকতে চাইলেন। তখন আবুল বাল মহিত ছিলেন আপনার আর কি অর্থমন্ত্রী। উনি বললো যে আপনি ঠিক আছে থাকেন, কিন্তু কি মানে স্টে অ্যাজ আপনার চেয়ারম্যান হিসাবে। উনি চেয়ারম্যান থাকতে চান না, কারণ উনি চাইতে চান নির্বাহী প্রধান হিসেবে থাকতে চান। তারপরে উনি কি করলেন, উনি জানেন যে এটা ওনার দাবিটা মিথ্যা, দাবিটা ফলস। তারপরে উনি কোর্টে গেলেন, লোয়ার কোর্টে, হাই কোর্টে ডেট নিতে নিতে উনি 10 বছর কাটাই দিয়েছেন। এই 10 বছরের মধ্যে উনি ওনার আখের গুছিয়ে নিয়েছেন। মানে ওনার মানে আপনার মেটিকুলাস ডিজাইনের কোনো শেষ নাই। আপনার এটা কি বলবো, এই যে এই এই মানুষটা যদি ওই যে আজকে এই বাংলাদেশের হইয়া আজকে ইউরোপিয়ান আপনারা যেসব দেশে থাকেন, ওখানে হইলে তার বোধহয় কয়েকশো বছর জেল হইতো আর কি, কয়েকশো বছর জেল হইতো। উনি যেই মানে একটা প্রতিষ্ঠানের টাকা নিয়ে উনি যেভাবে আপনার এটাকে নয় করছেন, এবং উনি ওনার যে অনেকে বলে যে সুদি ইউনূস, উনি কিন্তু একটা জিনিস, ওনাকে সুদি ইউনূস বলা যাবে না, ওনাকে বলতে হবে কিস্তি ইউনূস। মনে করলেন যে আপনি আপনাকে কিন্তু 100 টাকা লোন দিবে, উনি বলতো না যে কত পার্সেন্ট সুদ হবে। উনি বলতেন যে আমি আপনাকে 100 টাকা লোন দিব, আপনি আমাকে সপ্তাহে 2.5 টাকা দিবেন। এই 52 সপ্তাহে আপনার শেষ, এটা কি বলে না, এই লোন শেষ। তো 52 সপ্তাহ যদি 2.5 টাকা করে দেই, আমি 52 দুগুণে 104, আর হইলো মানে 52 অর্ধেক 26 কত হয়, 130। ওনার মিনিমাম সুদ ছিল 130 আর 30%, এবং কোন কোন ক্ষেত্রে এটা 70% ছিল। আরো মজার কথা আছে, গ্রামীণ ব্যাংক তো ক্ষুদ্র ঋণের ব্যাংক বলা হয়। ওনার বাবার একটা প্রতিষ্ঠান আছে, আপনার এটার নাম হইলো ওই আপনার একটা প্যাকেজিং প্রতিষ্ঠান আছে। 90-এর দশকে উনি ওনার সেই প্যাকেজিং প্রতিষ্ঠানের এগেনস্টে 9.5 কোটি টাকা লোন দিয়েছেন। এবং গ্রামীণ ব্যাংকে যত প্যাকেজিং এবং প্রিন্টিং এর কাজ উচ্চ দরে এই মানে ওই ইয়াতে আর কি ওনার ওই প্রতিষ্ঠান করতো, এবং গ্রামীণ ব্যাংকের মধ্যেই ওনার একটা অফিস ছিল, ওদের একটা অফিস ছিল। তারপরে আবার কি করছে উনি, একটা সময় সুদ মওকুফ করে ওই টাকা পরে অ্যাডজাস্ট করা হয়।
তারপরে আরো আছে ঘটনা, গ্রামীণ ব্যাংকের টপ ফ্লোর 11,000 স্কোয়ার ফিটের একটা মানে স্পেস উনি প্রথমে গ্রামীণ ট্রাস্টের নামে এটা ভাড়া নেয়, বছরে 1,000 টাকা, 11,000 স্কোয়ার ফিট। এখন ওখানে 350 থেকে 400 টাকা পার স্কোয়ার ফিট ভাড়া, ওই সময় হয়তো 200 টাকা ছিল, এটা এমন ফর 30 ইয়ার্স। পরে আবার উনি গ্রামীণ ট্রাস্ট থেকে এটা আবার গ্রামীণ ইউনুস সেন্টারকে ভাড়া দেয়। মানে ওনার হলো জাল আর কি, একটা থেকে কোথা থেকে কোথায়। আবার যে উনি যে সামাজিক ব্যবসা বলে না, এটার উদ্দেশ্য কি, ও জয়েন্ট স্টক কোম্পানিতে এটাকে তখন ইয়া করে যে সামাজিক প্রতিষ্ঠান, এখানে নো প্রফিট নো লস, তার অর্থ হলো যে ইউ আর নট টু পে এনি ট্যাক্স, এটার উপরে কোনো ট্যাক্স আসবে না। প্রত্যেকটা ইয়েতেই তার অর্থ লাভের একটা বিষয় আছে, এবং সেই বিষয়টা উনি ফ্রডগিরি, পুরো ফ্রডগিরি কিন্তু এগুলা। এটা তো শুধু ফ্রড না, আমি বলবো হি ইজ আ মাস্টার অফ আর কি, মাস্টার অফ ফ্রডুলেন্ট আর কি, বুঝছেন নাকি, ফ্রডুলেন্টের মাস্টার। এবং উনি হি সো ক্যাপেবল, উনি হিলারি ক্লিনটনের মানে ওদেরকেও পর্যন্ত উনি কনভিন্স করতে পারছেন। এবং ইয়েতে আপনার আপনার ইয়েতে আমেরিকাতে গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণ ব্যাংক আমেরিকা খোলা হয়েছে, এবং হিলারি ক্লিনটনকে দিয়ে উনি সেখান থেকে $13 মিলিয়ন ওই ফান্ডে নিয়ে আসছে। এবং সেটা নিয়ে আপনার কংগ্রেস কমিটিতে হিলারির বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন ছিল যে এটা কিভাবে দিল। কারণ ওখানে তো ধরেন আপনারা যেখানে আছেন, তারা ক্রেডিট লাইনের বাইরেও তো কিছু মানে লোকজন আছে ওসব দেশে, যারা ডেইলি কাজ করে, অন ক্যাশ কাজ করে, ওদেরকে টার্গেট করা হইলো। ওদেরকে ওই যে বললাম ওনার কিস্তির বিষয়টা, তুমি আমাকে $100 তুমি আমার থেকে লোন নিবা, মানে $2.5 বা $3 তুমি আমাকে সপ্তাহে সপ্তাহে দিবা। তো ওরা মনে করো যে আমি তো পাইলাম আর কি, সপ্তাহে $3 দিতে সমস্যা আছে নাকি, দিয়ে দিল। কিন্তু আলটিমেটলি বছর শেষে দেখা যায় 30 থেকে 40% তার মানে লাভ হয়ে গেছে। জর্জ সরোসরা এরা যখন এটা পাইলো আর কি, মনে করলো যে আমরা তো একটা খনি পাইছি টাকা। এতদিন তো মানে যেমন ইয়ে থেকে লোন যাদেরকে দেয়, যাদের ক্রেডিট লাইনে যাদের আছে, তাদের তো এত সুদ নিতে পারে না। তো এখানে তো দেখছে যে একটা বিশাল একটা ব্যাপার, এবং পুরো ল্যাটিন আমেরিকাতে ওনার এই ব্যবসাটা চলতেছে, হরদম চলতেছে। আমাকে একজন বলছিল কোথায় গেল, কোন একটা ইয়েতে বোধহয় পেরুতে বোধহয় আপনার একটা পেট্রোল পাম্পে গেল, পেট্রোল নিতে গেলাম, যাই দেখি যে ইউনুসের ছবি সেখানে। মানে উনি এটা সারা বিশ্বব্যাপী ছড়াই দিয়েছে আর কি। তবে একটা ভালো হয়েছে, উনি এখানে মানে ক্ষমতা গ্রহণের পরে এখন বিশ্ববাসী কম বেশ কিছু জানতে পারছে, কিছু হইলেও জানতে পারছে। ক্ষমতা আসার কারণে তার নানা কিছু প্রকাশিত হয়েছে। এখন যে এগুলাকে টার্গেট করে বৈধতা দেওয়ার জন্য এই যে গণভোট টনভোট সমস্ত মূল টার্গেটটা হচ্ছে তার নিজেকে সিকিউর করা, এক্সিকিউট করা। এখন হ্যাঁ নিশ্চয়, কারণ ওনার যে আমরা বলি না পাকটা পাকাপোক্ত হয়ে গেছে, আম যখন পাকে তখন গাছ থেকে ধরে পড়ে। ওনার আসলে উনি ওই শেষ বয়সে মানে এই কাজটা করতে চাইছেন আর কি। মানে উনি এটা মানে শেখ হাসিনার সাথে রিভেঞ্জ, আপনি চিন্তা করেন যতগুলা মানে ওই এখন ওই যে কিছুদিন আগে কাদের সিদ্দিকী সাহেবও বলছিলেন যে শেখ হাসিনা চিনছিল এই লোকটাকে, আমরা চিনি নেই। এখন বিশ্বাস করেন আমরাও কিন্তু বলছিলাম যে যখন তার বিরুদ্ধে মামলা চলে সারা বিশ্বব্যাপী, যখন এই প্রচারণা হয়, আমরা বলতাম যে শেখ হাসিনা কি করে, ওনার সাথে একটু নেগোসিয়েশন করলেই তো পারে। আমাদের একটা ধারণা ছিল এই লোকটা তো আপনার নোবেল মানে পুরস্কার পাইছে। এখন নোবেলের পিছনে যে ওই বাপ দাদা তার দাদার বাপের ওই ব্যবসাটা যে তার মাথার ভিতরে, ওইটা থেকে উনি মুক্ত হইতে পারে নাই। এবং ওই যে কাবলিওয়ালার যে স্বভাবটা, এটা সম্পূর্ণভাবে তার মধ্যে। আপনারা চিন্তা করেন একটা ভদ্রলোক, আধুনিক মানে শিক্ষায় শিক্ষিত, তারপরে উনি সারা বিশ্বব্যাপী ওনার সুনাম, বক্তৃতা দিয়া বোঝেন না ৭৬ কোটি টাকা উনি বক্তৃতা দিয়া ওনার অ্যাকাউন্টে জমা হয়। উনি কি সোজা মোজা মানে লোক না তো। এই মানুষটা কি করে আজকে আমার দেশে আসার পরে আমার স্বাধীনতা বিরোধী যারা আল বদর আল শামস বাহিনী, ওদের কাছে আমার দেশটাকে ছেড়ে দিল। আজকে সম্পূর্ণভাবে আমরা তালেবানের দেশ হয়ে গেলাম। উনি যেদিন মানে ৮ই আগস্ট মানে ইয়ে নিলেন, মানে আপনার ক্ষমতা নিলেন, এরপর থেকে প্রত্যেক দিন আজকে সকালে পাকিস্তানের অমুক সেনাবাহিনীর, বিকালে মানে নৌবাহিনীর অমুক আসতেছে, পরশু মন্ত্রী আসতেছে,
এর পরের দিন পররাষ্ট্রমন্ত্রী আসছে, ডিপটি পররাষ্ট্রমন্ত্রী আসতেছে, মানে একটা যেন এটা একটা অভয়ারণ্য হয়ে গেছে পাকিস্তানিদের। তারপরে পাকিস্তানের অর্থ খারাপ, মানে অর্থনীতি খারাপ। প্রথমেই উনি কি করলেন, $200 মিলিয়ন আপনার ওই রকেট লঞ্চারের 15,000 গুলি আনলেন, মানে আপনার গুলি আনলেন প্রথম প্রথম চালানেই। ওগুলো ওদের ওখানে অবসোলিউট পড়ে ছিল আর কি, এগুলো আনতে হবে। কারণ অর্থনীতিতে পাকিস্তানের, আমি ওই গুগলে ঢুকে দেখলাম পাকিস্তানের বর্তমান রিজার্ভ হলো $2.9 বিলিয়ন, যেটা 1 মাসের খরচ না। আর যেদিন যখন এর সময় ইউক্রেন যুদ্ধের সময় যখন কি আমাদের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, তখন শেখ হাসিনার সময় 24 সালে যখন কি আমাদের আওয়ামী লীগ সরকারের পতন হয়, তখন $26 বিলিয়ন ছিল। এখন নাকি ওনারা ইয়ে থেকে বাজার থেকে ডলার কিনে এটা নাকি আরো কিছু 2-3 মানে বিলিয়ন ডলার বাড়াইছে। ইতিমধ্যে আবার $9 বিলিয়ন বিভিন্ন জায়গা থেকে লোন নিছে। এই লোন টোন নিয়ে বাড়াইছে। আর এদিকে দিয়ে আপনার ক্যাপিটাল মেশিনারি বলতে দেশে কোনো বিনিয়োগ নাই, কোনো ইন্ডাস্ট্রির কোনো মেশিনারি এখন মানে আমদানি হচ্ছে না, আমদানি বলতে নাই। এই অবস্থা হলো দেশের অবস্থা। উনি অনেক অর্থনীতি ধন্যবাদ রাজেশ ভাই, চমৎকার অনেকগুলো তথ্য আমরা পেলাম। এটা মানুষ বিস্মিত, এমন একটা মানুষকে বাংলাদেশ মানে এটা জগদ্দল পাথরের মতো বাংলাদেশের একেবারে 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 মধ্যে একেবারে একেবারে এবং আমাদের এখানে এবং দিন শেষে আমাদের জনগণকে সে যতই বোকা ভাবুক, জনগণ তাকে ছাড়া দেবে। আমার আমার তো তাই অনেকে নতুন প্রজন্মকে দোষ দেয়, আমি সেই দোষটা দেই না তাদেরকে। তাদেরকে হয়তো আমাদের ব্যর্থতা আমরা বুঝাইতে পারিনি, অথবা তারা ভুল বুঝছে, যেটা মানে এই যে এখন তারা বুঝতে পারতেছে, সবাই বুঝতে পারতেছে দেশের মানুষের কি ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে পড়ছে। অর্থনৈতিক অবস্থা, বাণিজ্য মন্ত্রী সামাল দিতে পারে না, বলে পদ্মা সেতুর কারণে চালু নাম্বার। এই যে হাস্যকর যে বিষয়গুলা মানুষের প্রকাশিত। অনেক ধন্যবাদ রাজা ভাই, আপনাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।